আহা, অভিনয়ের জন্য নারী সেরারে, নারীর ছলনা পুরুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তা এই সিনেমায় পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওটিটিতে রিলিজ হয়েছে সুপারস্টার ধানুষ ও কৃতি সানন অভিনীত তেরে ইশক মে সিনেমাটি। তাই আমিও আর দেরি না করে সিনেমাটির এক্সপ্লেইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চলুন আর দেরি না করে শুরু করি তেরে ইশক মে সিনেমার গল্প। সিনেমার শুরুতেই আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট শঙ্করকে দেখতে পাই। প্রচন্ড গতিতে ওর ফাইটার প্লেনটি নিয়ে উঠতে চীন সীমান্তবর্তী লাদাখের বর্ডারে সে একটা চাইনিজ বিমানকে ধাওয়া করছে। কন্ট্রোল রুম থেকে তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে একেবারে ওই বিমানের নিকটবর্তী হয়ে যায় ও হামলার প্রস্তুতি নেয়। তখন ওই বিমান থেকে একজন অফিসার বলে, ব্রাদার, তুমি এখন আমাদের সীমানায় আসো, উল্টোপাল্টা কিছু করলে কিন্তু তোমাকে ও তোমার দেশকে এর জন্য অনেক মূল্য দিতে হবে। শঙ্কর তখন বলে, আমি তোমাদের চেক করতে এসেছিলাম যে তোমরা আমার দেশের মাটিতে কোনো আক্রমণ করতে এসেছো কিনা। এই বলে বিমান ঘুরিয়ে এয়ারবাজে ফিরে আসে। শঙ্করের এই বেপরোয়া কাজের রিপোর্ট অলরেডি ওর সুপিরিয়র অফিসারের কাছে পৌঁছে গেছে। শঙ্কর পৌঁছা মাত্রই অফিসার ওকে জেরা করা শুরু করে। উনি বলেন, অলরেডি আমরা পাকিস্তানের সাথে একটা যুদ্ধে জড়িয়ে আছি, এর মধ্যে তুমি আবার চীনের সাথে যুদ্ধ বাঁধানোর পায়তারা করছো। তবে শঙ্কর ভুল স্বীকার না করে উল্টা অফিসারের সঙ্গে মুখে মুখে তর্ক করতে থাকে। এতে উনি রেগে গিয়ে শঙ্করকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। তবে অন্য পাইলটরা বলে, স্যার, ওর একটু ইগো প্রবলেম আছে, কারো কমান্ড সে মানতে চায় না, কিন্তু এয়ারফোর্সে ও হচ্ছে সবচেয়ে সেরা পাইলট, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে ওর কোনো বিকল্প নেই, তাই ওর শাস্তিটা একটু কমিয়ে দিন। তখন অফিসার ওকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে রেফার করে কাউন্সিলিং এর জন্য, এবং কাউন্সিলিং শেষ না হওয়া পর্যন্ত ওকে কোনো বিমান চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। সঙ্গে সঙ্গে ওর কাউন্সিলর নিয়োগের সুপারিশ দিয়ে হেডকোয়ার্টারে চিঠি পাঠানো হয়। তখন একটা গর্ভবতী মেয়েকে দেখা যায় খুবই চিন্তিত অবস্থায়। ওর নাম মুক্তি। তাকে খুবই অস্থির অবস্থায় মদ দিয়ে ওষুধ খেতে দেখা যায়। এ সময় ওর স্বামী ওকে ফোন করে। ওদের কথাবার্তায় বোঝা যায় সেও ইন্ডিয়ান আর্মিতে জব করে আর এখন পাকিস্তান সীমান্তে যুদ্ধের জন্য আছে। মুক্তি স্বামীর সাথে খুবই বাজে ব্যবহার করে কথা বলতে দেখা যায়। তখন একজন ওকে ডাক দিলে ও ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করে। একজন এয়ারফোর্স অফিসার শঙ্করের কাউন্সিলিং এর রিকমেন্ডেশন নিয়ে ওর কাছে এসেছে, মানে যেমন রোগী তেমনই তার ডাক্তার আর কি। মুক্তি শঙ্করের ফাইল খোলা মাত্রই চমকে ওঠে, হাত থেকে ফাইল ফেলে দেয় ও সেদিকে এক মনে তাকিয়ে থাকে, অর্থাৎ শঙ্কর ওর খুবই ক্লোজ কেউ একজন। এরপর এই ফাইলটি হাতে নিয়ে সিনিয়র অফিসারের কাছে এসে বলে, স্যার, ফ্লাইট লেফটেন্যান্ট শঙ্করের কেসটি আমি নিজে দেখতে চাই। অফিসার তার শারীরিক কন্ডিশন নিয়ে দুশ্চিন্তা করলেও মুক্তির জোরাজোরিতে রাজি হয়। এরপরে মুক্তি বাড়িতে এসে অসুস্থ বাবার কাছ থেকে বিদায় নিয়ে লাদাখের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘ এক যাত্রা শেষে মুক্তি অবশেষে লাদাখ এয়ারবেসে ওর জন্য ঠিক করে রাখা অফিসে এসে বসে। নির্দিষ্ট সময়ে শঙ্করও রেডি হয়ে কাউন্সিলিং এর জন্য চলে আসে। শঙ্কর ঘরে এসে স্যালুট দিয়ে নিজের নাম বললে মুক্তি অনেক সময় নিয়ে ভিতরের ইমোশন চাপিয়ে রেখে বলে, হ্যালো শঙ্কর। মুক্তির চেহারা দেখেই শঙ্কর কেমন যেন রাগে ফুলতে থাকে এবং ওর চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। এরপরে অফিসারের কাছে অনুমতি নিয়ে বাইরে চলে আসে। রুম থেকে বের হয়ে শঙ্কর রাগে ফুলতে ফুলতে দৌড়াতে থাকে। আর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় 7 বছর আগে দিল্লিতে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে শঙ্কর একটা ছেলেকে প্রচন্ড রকম মারতে থাকে। ওর হাত থেকে বাঁচতে ছেলেটি দৌড়ে একটা হলরুমে প্রবেশ করে। হলরুমে তখন মিস মুক্তি কিভাবে মানুষের মধ্যকার ভায়োলেন্স কমানো যায় এর উপর একটা লেকচার দিচ্ছিলেন। শঙ্কর তখন দলবল নিয়ে হলরুমে প্রবেশ করে ও লুকানো ছেলেটিকে বের করে মারতে থাকে। মুক্তি তখন স্টেজ থেকে নেমে এসে শঙ্করকে থামানোর জন্য একটা থাপ্পড় মারতে চায়, কিন্তু শঙ্কর ওর হাত ধরে ফেলে আর অনিন্দ সুন্দরী মুক্তিকে দেখেই প্রেমে পড়ে যায়। ক্যাম্পাসে মারামারির খবর পেয়ে পুলিশ চলে আসে আর শঙ্করকে গ্রেপ্তার করে। কিন্তু শঙ্কর ওদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে মুক্তির কাছে গিয়ে বলে, এত সুন্দর হাত যখন উঠেছিল গালে তো পড়াই উচিত। এই বলে নিজেই মুক্তির হাত দিয়ে নিজের গালে থাপ্পড় মারে। এটাতে মুক্তি একটু লজ্জিত হয়। শিক্ষক তখন মুক্তিকে বলে, তুমি যতই ভায়োলেন্স কমানোর উপর থিসিস লেখো না কেন, তোমার 2200 পৃষ্ঠার থিসিস এরকম একজনকেও ভালো করতে পারবে না। এবং মুক্তিকে চ্যালেঞ্জ দেয়, তুমি যদি তোমার থিসিস একজন ব্যক্তির উপরও প্রমাণ করতে পারো তাহলে তোমার সেই থিসিস অ্যাপ্রুভ করা হবে। শঙ্করের বাবা ছিলেন একজন উকিল। ছেলে বারবারই কোনো অপরাধ করে জেলে আসে আর বাবা প্রতিবার ছাড়াতে আসেন, তাই থানায় ওনারা পরিচিত মুখ। এবারও তিনি ছেলেকে নিতে আসেন, কিন্তু শঙ্করের সাথে একটু কথা কাটাকাটি হলে এবার না ছাড়িয়েই চলে যান। শঙ্করের বন্ধু বলে, তুই অযথাই আঙ্কেলের সাথে গ্যাঞ্জাম করতে গেলি, এবার আমাদের কে ছাড়াতে আসবে। তখনই শঙ্কর দেখে মুক্তি ইন্সপেক্টরের সাথে কথা বলছে। এরপরে ও শঙ্করকে জেলের বাইরে নিয়ে আসে ও বলে, দেখো শঙ্কর, টিচারেরা মনে করে তুমি একটা নর্দমার কিটের মতো, তাই আমি তোমাকে একদম ভালো মানুষ বানিয়ে দিতে চাই। এজন্য তোমাকে আমার সাথে এক্সপেরিমেন্ট করতে হবে। আমি তোমাকে কিছু টাস্ক দিব, এগুলো তোমাকে
তোমাকে পুরা করতে হবে। শঙ্কর তখন প্রশ্ন করে, তা এগুলা বিয়ের আগেই করব নাকি পরে? মুক্তি হতবাক হয়ে বলে, মানে আমি কেন তোমার গার্লফ্রেন্ড হব আর তোমাকে কেনই বা বিয়ে করতে যাব? শঙ্কর তখন বলে, আমি বা কেন অযথাই তোমার এসব টাস্ক পূরণ করতে যাব, আর কেনই বা তোমার সাথে এক্সপেরিমেন্ট করব? আর এমনিতেও আমি 99% ছেলেদের চেয়েও অনেক ভালো, তাই তোমার এসব ফাউ সেশনের দরকার নেই। এই বলে একটা রিক্সা ডেকে ওকে ভাগিয়ে দেয়। পরের সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডেতে কলেজ ক্যাম্পাসে সব কাপলেরা আড্ডা দিচ্ছিল, আর তখনই শঙ্কর ছাদে উঠে ওদের দিকে পটকা মারতে থাকে। এটা দেখে মুক্তি রেগে গিয়ে বলে, আচ্ছা তোমার সমস্যা কি? সবাইকে এভাবে জ্বালাতন করছো কেন? শঙ্কর বলে, আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরছে, আর আমাকে একটা মেয়েও এসে বলছে না পাগল হয়ে গিয়েছো নাকি, এত চিন্তা করছো কেন, সব ঠিক হয়ে যাবে, তাই আমিও বাকিদের প্রেম করতে দিব না। এটা শুনে মুক্তি রাগে নিচে নেমে আসে। তখন ওকে দেওয়া টিচারদের চ্যালেঞ্জের কথা মনে পড়ে যায়। ও আবার উপরে এসে শঙ্করের ঘাড়ে মাথা রেখে ওর বলা সেই কথাটাই রিপিট করে। শঙ্কর তখন জবাব দেয়, কেন এই যুবক ছেলেটার মাথা নষ্ট করে দিচ্ছ? আমি যদি প্রেমে পড়ে যাই তাহলে পুরা দিল্লি জ্বালিয়ে দেব। মুক্তি তখন বলে, দেখো আমি কিন্তু শুধুমাত্র আমার থিসিসের জন্যই এটা করছি। এখন তুমি যদি এটাকে প্রেম মনে করতে পারো, কিন্তু আমি এখানে প্রেমের 1% চান্সও দিব না। এখন রিস্ক নিয়ে দেখতে পারো। শঙ্কর তখন বলে, হতেও তো পারে কাজের বাহানা দিয়ে একসময় তুমি আমার প্রেমে পড়ে গেলে, তাই রিস্কটা নিয়ে নিলাম। পরদিন থেকে দুজনে সর্বদা একসঙ্গে সময় কাটাতে থাকে। মুক্তি ওকে থিসিসের জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে থাকে, আর শঙ্কর মুক্তির হৃদয় জেতার জন্য চেষ্টা করতে থাকে। 2 মাস পর মুক্তি শঙ্করকে সাথে নিয়ে আসে টিচারদের কাছে থিসিসের রেজাল্ট জমা দিতে। ওরা অফিস রুমে বসে আছে, তখনই কলেজ গেটে এক বাসের সাথে ছাত্রদের গ্যাঞ্জাম লেগে যায়। এটা শোনা মাত্রই শঙ্কর ছুটে গিয়ে বাস ভাঙচুর করে ও বাসের স্টাফদের মারধর করতে থাকে। মুক্তি দৌড়ে গিয়ে ওকে থামায়। গত 2 মাসে ওর শেখানো রাগ কন্ট্রোলের বিভিন্ন কৌশল শঙ্করের উপর অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। তখন ও শঙ্করকে জড়িয়ে ধরে বলে, এটা আমার 3 বছরের চেষ্টার ফসল। স্যার যদি আজকে তোমার এই রূপ দেখে ফেলে তাহলে আমার পুরা ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। প্লিজ আমার ক্যারিয়ার ধ্বংস করে দিও না, একটু থামো। শঙ্কর তখন রাস্তার মাঝখানে 2টা চেয়ার বসিয়ে মুক্তির মুখোমুখি বসে বলে, 2 মাস ধরে তোমার এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একেবারে বোর হয়ে গেছি। এসবে হবে না, আমার ফান চাই। মুক্তি প্রথমে ফান মানে কিছু না বুঝলেও একটু পরে বুঝতে পারে শঙ্কর ফান মানে ওর সাথে শুতে চাইছে। সে একটু ইতস্তত হলেও নিজের ক্যারিয়ারের স্বার্থে এত বড় স্যাক্রিফাইস দিতে রাজি হয়ে যায়। ও বলে, তোকে আমি অনেক ফান দিব যে তোর মন ভরে যাবে, কিন্তু আগে স্যারদের সামনে তোকে এই ড্রাইভারের হাতে থাপ্পড় খেতে হবে। ড্রাইভাররা প্রথমে ভয় পাচ্ছিল, না জানে উল্টা মার খায়, কিন্তু শঙ্করের আশ্বাসে ড্রাইভার ওকে একটার পর একটা থাপ্পড় মারে, আর তখন ওর চেলাপেলা মহাত্মা গান্ধীর জয় হোক স্লোগান দিতে থাকে। এ সময় মুক্তির টিচারেরা পাশ থেকে এসব ঘটনা লক্ষ্য করে। এখান থেকে ওরা সরাসরি চলে আসে একটা আবাসিক হোটেলে। রুমে ঢুকেই মুক্তি উপরের টি শার্ট খুলে তাচ্ছিল্যের সাথে বলে, তোর ফান প্রয়োজন না, আয় তোকে প্রাণ ভরে ফান দিচ্ছি। কিন্তু শঙ্কর দরজায় দাঁড়িয়ে ওকে টি শার্ট পরতে বলে। মুক্তি তখন আরো তাচ্ছিল্য করে বলে, রাস্তায় তো খুব ফটফট করে কথা বলছিলি, আর এখন সব হিউজ অফ হয়ে গেছে। শঙ্কর কিছু না বলে রুম থেকে বাইরে বেরিয়ে আসে। মুক্তি পিছে পিছে আসতে থাকে। শঙ্কর বলে, কি সেদিন বলেছিলে না আমি কাজ হিসেবে করছি আর তুমি ভালোবাসা মনে করো? তুমি কাজের জন্য টি শার্ট খুলতে পারো, কিন্তু আমি তো ভালোবাসার জন্য এটা করতে পারি না, আর আমার আসলে এটা বলা উচিত হয়নি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শঙ্করের মুখে এরকম কথা শুনে তো মুক্তি অবাক হয়ে যায়। এরপর থেকে ওদের সম্পর্কটা একদমই পাল্টে যায়। শঙ্কর ওর আচরণে অনেক পরিবর্তন নিয়ে আসে। এখন আর বিনা কারণে গ্যাঞ্জাম মারামারি করে না, লোকজনকে বিপদে আপদে সাহায্য করে। আর অন্যদিকে মুক্তি ওর থিসিসের কাজ চালিয়ে যেতে থাকে। 1 মাস পরে মুক্তির থিসিস জমা দেওয়ার দিন। মুক্তির পরিশ্রম আর ক্যাম্পাসে শঙ্করের পরিবর্তন দেখে এবার টিচার ওর থিসিস পেপারে সাইন করে দেন। মুক্তি অনেক খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতে থাকে। তখন শঙ্কর ওর ছোটবেলার ঘটনা বলতে থাকে যে, আমার মায়ের নাম ছিল কাবেরী, আমার বয়স তখন 10 বছর। একদিন স্কুল থেকে এসে দেখি আমার মা একটা শিশুকে বাঁচাতে গিয়ে নিজে আগুনে পুড়ে মারা গিয়েছেন। তারপর থেকে সবসময় আমার শরীরে আগুন জ্বলে, তবে তোমার সাথে থাকার সময় আমি আমার আর কোনো জ্বলুনি অনুভব করি না, মনে হয় তুমি বরফ শীতল। আমার আসলে একজন নরম স্বভাবের মানুষ হওয়ার কোনো ইচ্ছেই নেই, কিন্তু তোমার জন্য আমি সব রকম হতে পারবো, তুমি যেমন বলবে আমি তেমনই হব। আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি মুক্তি। এবার মুক্তি বাস্তব দুনিয়ায় ফিরে আসে। বুঝতে পারে নিজের থিসিসের চক্করে শঙ্করকে সে কোন পরিস্থিতিতে নিয়ে এসে ফেলেছে। কি জবাব দিবে বুঝে পায় না। তখনই কলেজ গেটে এক সুদর্শন যুবক মুক্তিকে ডাক দিলে ও দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে, আর শঙ্কর ভগ্ন হৃদয়ে সেদিকে একভাবে তাকিয়ে থাকে। আমরা বর্তমানে ফিরে আসি। শঙ্কর রুম থেকে রাগে বের হয়ে হাঁটতে থাকে। তখন মুক্তি ওকে ডাক দিয়ে বলে, একটু কথা বলা যাবে? ওরা একটা ক্যাফেতে বসে কথা বলতে থাকে। তখনই বাইরে প্রচন্ড জোরে বিস্ফোরণ ঘটে। শঙ্কর দৌড়ে এসে
মুক্তিকে সেভ করতে যায়, কিন্তু বিস্ফোরণে অনেক আহত হয়। শত্রুর আক্রমণে পুরা এয়ারবেস তখন একেবারে লন্ডভন্ড, চতুর্দিকে আগুন জ্বলছে। এয়ারফোর্সের সবাই আহত হয়ে এদিক ওদিক পড়ে আছে। এরপরেই শত্রুকে পাল্টা জবাব দেওয়ার জন্য সব পাইলটকে বিমানে করে বর্ডারের উদ্দেশ্যে পাঠানো হয়, কিন্তু নিষেধাজ্ঞা থাকায় শঙ্করকে অনুমতি দেওয়া হয় না। আহত মুক্তি আরেক পাইলটের সাথে কথা বলে জানতে পারে শঙ্কর এখনো কোনো বিয়ে শাদী করেনি ও বুঝতে পারে ওর কারণেই শঙ্কর এখনো চিরকুমার হয়ে আছে। আমরা আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। মুক্তির থেকে ছ্যাঁকা খেয়ে শঙ্কর তখন বন্ধুদের সাথে নেশা করছিল। তখন আরেক বন্ধু এসে জানায় ওই ছেলেটির নাম আবির, আমেরিকায় থাকে। ফ্রান্সে ওদের দুজনের পরিবার একই সাথে থাকতো, খুবই ক্লোজ। দুই পরিবারই ওদের বিয়ে দিতে চায়। এটা শুনে শঙ্কর থ হয়ে দাঁড়িয়ে থাকে। মুক্তি আর আবির একটা বারে আড্ডা দিচ্ছিল। মুক্তির কথা শুনে বোঝা যায় ও আসলে আবিরের সাথে বিয়ে করতে ইচ্ছুক না। আর এতদিন সময় দিতে দিতে শঙ্করের উপরও একটা ফিল এসেছে। শঙ্করের জীবনে ঘটে যাওয়া ট্র্যাজেডি নিয়ে আবিরের সাথে গল্প করতে থাকে। তখনই শঙ্কর একটা বোতলে পেট্রোল নিয়ে ওই বারে প্রবেশ করে ও সোজা ওদের টেবিলে চলে আসে। এরপরে আবির নিজের গায়ে পেট্রোল ঢেলে দেয় ও আবিরকে বলে মুক্তি যদি তোমাকে বর হিসেবে মেনে নেয় তাহলে ও যেন আমাকে আগুনে পুড়িয়ে দেয়, আর যদি আমাকে পছন্দ করে তাহলে যেন তোমাকে আগুন লাগিয়ে দেয়। এই বলে বার থেকে বের হয়ে আসে। ঘটনার আকস্মিকতায় মুক্তিও হতভম্ব হয়েছিল। একটু পরেই বার থেকে বের হয়ে মুক্তি সোজা গাড়ি নিয়ে চলে আসে শঙ্করের বাড়িতে। শঙ্কর তখন বাবার সাথে রাতের খাবার খাচ্ছিল। মুক্তিকে দেখে ওরা সবাই অবাক হয়ে যায়, কি বলবে খুঁজে পাচ্ছিল না। মুক্তি বাড়িতে ঢুকে অনেকক্ষণ বসে থাকে, কি বলবে খুঁজে পায় না। একটু পর শঙ্করকে বলে আগামীকালকে তুমি একটু বাবার সঙ্গে কথা বলতে এসো। এটা শুনে শঙ্কর, ওর বাবা আর বন্ধু তেজের মনে তো দিল্লিকা লাড্ডু ফুটে যায়। মনে করে এবার তো কাজ হয়ে গিয়েছে। শঙ্কর মনের মধ্যে বিয়ে করার স্বপ্ন দেখা শুরু করে। নির্দিষ্ট দিনে শঙ্কর মুক্তির বাড়িতে চলে আসে। বাড়ি তো নয়, যেন একটা রাজপ্রাসাদ। শঙ্কর মুক্তির বাবাকে নমস্কার জানিয়ে বসে। মুক্তির বাবা তখন প্রথমে বলে মুক্তি আমাকে তোমার ব্যাপারে বলেছে তুমি নাকি অনেক ভালোবাসো আর বিয়েও করতে চাও। এরপরে ওকে চা অফার করে। এরপরে তার আসল রূপে ফিরে আসে। প্রথমে শঙ্করকে জিজ্ঞেস করে তুমি কোনো চাকরি বাকরি করো কিনা। শঙ্কর জানায় আমি এখনো পড়াশোনা করছি। আর এরপরে মুক্তির বাবা ওকে ওর বাবার ছোট চাকরি নিয়ে খুঁটা দিতে থাকে। তোর বাবা মাত্র 30,000 টাকা বেতনের চাকরি করে আর থাকিস তো একটা ছোট্ট বস্তির মতো ঘরে, আর আমি কে জানিস। এই বলে শঙ্করকে গেটে লেখা ওনার নাম ফলক আর পদবি পড়ে আসতে হুকুম করে। শঙ্কর ভদ্রভাবে বাড়ি গিয়ে নাম ফলক পড়ে আবারও ভিতরে এসে বলে আপনার নাম বেনিওয়াল, IAS জয়েন্ট সেক্রেটারি। বেনিওয়াল তখন জবাব দেয় আমার নিচে শত শত DCSP ও লক্ষ লক্ষ সরকারি কর্মচারী চাকরি করে, যারা তোমার মতো 4 কোটি সাধারণ মানুষের দেখাশোনা করে। তোমার ওই পজিশন থেকে আমার পর্যন্ত আসতে কি কি করতে হয়েছে সেটা তোমাকে বললে বুঝবেও না আর করতেও পারবে না। আমি এই পজিশনে আসার পরেই কেবল বিয়ের চিন্তা করেছিলাম, আর তুই এখন এত নিচু পর্যায় থেকে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছিস। এটা কোনোভাবে সম্ভব? আমি কিভাবে আমার মেয়ের জামা হিসেবে তোকে মেনে নেই? আমার লেভেল পর্যন্ত তো আসতে হবে। শঙ্কর প্রশ্ন করে আপনার লেভেলে আসতে হলে আমাকে কি কি করা উচিত? শুনে বেনিওয়াল তার ছেলের হাসি হেসে বলে UPS এর নাম শুনেছিস কখনো? 3টি পর্ব থাকে। তোকে আমি চ্যালেঞ্জ দিলাম শুধুমাত্র প্রিলি পাস করে তুই আমার সাথে দেখা করিস, আমরা বিয়ের ব্যাপারে কথা বলবো। শঙ্কর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলে আমি পরীক্ষায় পাশ করার পরেই আপনার মেয়েকে কল দিব। এই বলে বের হয়ে যেতে থাকে। তখন মুক্তি দৌড়ে এসে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? 15 লক্ষ লোক UPS এ আবেদন করে, সেখান থেকে মাত্র 1% লোক পাশ করে। তোর পক্ষে সেই পরীক্ষায় পাশ করা কখনোই সম্ভব না। আর এমনিতেও তুই আমার জন্য অনেক করেছিস, অযথা বাড়তি কষ্ট করার প্রয়োজন নেই। শুধুমাত্র তোর একটা বছর নষ্ট হবে। শঙ্কর তখন বলে তোর তাহলে মনে হয়েছে যে আমি গরিব আর আমার ঘরের ছোট দরজা দেখে তোর আমার প্রতি করুণা জন্মেছে। মুক্তি বলে আরে তেমন কিছু না, তুই শুধু ভুল বুঝছিস। শঙ্কর তখন বলে তোর ভালোবাসায় আমি অমানুষ থেকে মানুষ হয়েছি, আর এসব পরীক্ষা তো সামান্য একটা ব্যাপার। আমি এখন তোকে যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোন। যে পরীক্ষায় বসার চ্যালেঞ্জ নিয়েছি সেটা করব কিনা জানি না, এ সম্পর্কে আমার কোনো ধারণাও নেই, কিন্তু আমি তখনই তোকে ফোন করব যখন পাশ হতে পারবো। তুই সে পর্যন্ত আমার ফোনের অপেক্ষায় থাকিস। তোর নাম্বারে আমার ফোন আসলে সেটা রিসিভ করতে যেন ভুল না হয়। এরপর মুক্তির হাতে 2 জোড়া চুড়ি দিয়ে বলে আব্বা দিয়েছিল তোকে পড়ানোর জন্য, যত্ন করে রাখিস, পরীক্ষায় পাশ করে এসে তোকে আমি নিজ হাতে পড়াবো। এই বলে বাড়ি থেকে বের হয়ে আসে। পরদিন শঙ্কর কোর্টে এসে বাবাকে বলে বাবা 10,000 টাকা দাও, বই কিনতে হবে। বাবা বলে তোকে আমি পাঠিয়েছিলাম বিয়ের বিষয়ে কথা বলতে, এর মধ্যে বই কোথায় থেকে আসলো? শঙ্করের বন্ধু তেজ জবাব দেয় মুক্তির বাবা ওকে শর্ত দিয়েছে পরীক্ষায় পাশ করতে পারলেই তবেই এর সঙ্গে বিয়ে দেবে। বাবা জিজ্ঞেস করে কোন পরীক্ষা, কিন্তু ওরা দুজন UPS ঠিকমতো বলতে পারে না, বারবার ভুল করে। তখন তেজ ব্যাখ্যা দিলে বাবা বুঝতে পারে ওরা UPS এর বিষয়ে কথা বলছে। রাঘব প্রশ্ন করে UPS এর ফুল ফর্ম জানিস তো? ওরা তো পেছে পড়ে
যায়, জীবনে পড়াশোনাই করেনি, এত বড় কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দেবে, তাই কিছুই বলতে পারে না। বাবা বলে, আমি তোকে 10,000 নয় 20,000 টাকা দিচ্ছি, দুজনে ফুর্তি করে মজ মাস্তি করে ফুরিয়ে আয়, তবুও এই ইউপিএস এর চক্করে পড়িস না। কিন্তু শঙ্কর দৌড়ে গিয়ে বলে, বাবা আমি এই ব্যাপারে সিরিয়াস। এরপরে ও অনেকগুলা বই কিনে ও কোচিং এ ভর্তি হয় এবং পড়াশোনা করার চেষ্টা করে। কিন্তু শঙ্কর আর পড়াশোনা দুটো তো দুই মেরুর জিনিস, তাই কোনোভাবেই পেরে ওঠে না। প্রথম বছর পরীক্ষা দিয়ে ফেল করে, এরপরের বছর পরীক্ষা দিয়ে আবারও ফেল করে। তবে ও তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, যে কোনো মূল্যে ওকে পাশ করতে হবে, মুক্তিকে বিয়ে করতে হবে। তাই সর্বোচ্চ জোর লাগিয়ে পড়াশোনা শুরু করে। এ সময় ও একটা ভালো ছাত্র বন্ধু জুটিয়ে ফেলে ও ওর কাছ থেকে পড়াশোনা বিষয়ে বিভিন্ন টিপস নিতে থাকে ও মন দিয়ে পড়াশোনা শুরু করে। অবশেষে ওর সুদিন আসে, তৃতীয় বছরে পরীক্ষা দিয়ে ও ইউপিএস প্রিলি পাশ করে। সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাবাকে এসে এই সুসংবাদটা জানায়। আমরা আবারও বর্তমানে ফিরে আসি। এয়ারবেজে তখন কমান্ডার বাকি পাইলটদের নিয়ে যুদ্ধের বিভিন্ন কৌশল সম্পর্কে কথা বলছিলেন। শঙ্কর তখন সেখানে আসে, এসেই প্ল্যানে ভুল ধরিয়ে দিয়ে বলে, স্যার আমরা আসলে ভুল প্ল্যান করছি, শত্রু আমাদেরকে অন্যদিকে ফোকাসে রেখে আরেক দিকে হামলা করবে। কমান্ডার এটা শুনে বাকিদের রুম থেকে বের করে দেয় ও শঙ্করের কলার ধরে বলে, তুমি আমাদের সবচেয়ে সেরা পাইলট, এই কঠিন মুহূর্তে আমি চাই আমার সেরা পাইলট যেন আমার পাশে থাকে। আমি বুঝতে পারছি ওই মেয়ে তোমার খুবই পরিচিত, ওর সঙ্গে তোমার কিসের সমস্যা তা আমি জানি না, কিন্তু তোমার প্রথম দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে ওর কাছ থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়া, আর এটা তোমাকে করতেই হবে। এরপরে আমরা আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। শঙ্করের ইউপিএস পাস উপলক্ষে মহল্লায় তখন উৎসবের মেলা বইছে। বন্ধু শঙ্করের জন্য নতুন পোশাক নিয়ে এসে বলে, তোকে বর সাজিয়ে আমরা ওই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করিয়ে আনবো। অন্যদিকে বেনিওয়ালের বাড়িতে তখন সাজ রব। মুক্তি 3 বছর পর ইউএসএ থেকে ফিরে এসেছে ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বলে, আজকে আমার জন্য অনেক খুশির দিন, আমি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করে দেশে ফিরে এসেছি। চাকরির জন্য আবেদন করেছিলাম 2 দিন আগে, আমাকে ইন্ডিয়ান ডিফেন্সে সিনিয়র কাউন্সিলর হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে এর থেকেও আরো একটা খুশির সংবাদ দেওয়ার আছে। সবকিছুর বাইরে আমার একজন জীবনসঙ্গীর প্রয়োজন, আর আমি এতদিন পরে আমার সঠিক জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছি। এই বলে একজনকে স্টেজে ডাকে, ওর নাম হচ্ছে যাচ্ছি, ওকে ফিয়ান্সি হিসেবে পরিচয় করিয়ে দেয়। এই লোকটি আর কেউ নয়, একসময় মুক্তির কলেজেই শিক্ষকতা করত। মুক্তি যখন অতিথিদের উদ্দেশ্যে কথা বলছিল তখনই শঙ্কর ও তার বাবা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। শঙ্কর মুক্তির নাম্বারে কল দেয়, নাম্বার দেখে তো মুক্তি হতবাক হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। তখনই দেখে শঙ্কর ওর সামনে দাঁড়িয়ে থেকে ওকে ফোন দিচ্ছে। মুক্তি তো একদম মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বেনিওয়াল তাদের দেখে সিকিউরিটি ডেকে বের করে দিতে চায়, তবে শঙ্করের বাবা বলে, এসব কিছু করতে হবে না, আমরা চলে যাচ্ছি। এই বলে ওরা বের হয়ে আসে। মুক্তি তখন ছুটতে ছুটতে ঘরে গিয়ে ইউপিএস এর রেজাল্ট চেক করে দেখে শঙ্কর সত্যি সত্যি পরীক্ষায় পাশ করেছে। ও তো একদম অনুভূতিহীন হয়ে যায়। এদিকে শঙ্কর ও তার বাবা হতাশ মনে বাড়িতে ফিরে আসে। তবে শঙ্করের মনে ছিল আলাদা প্ল্যান। বাবা আর বন্ধুকে ঘরের মধ্যে রেখে দরজায় তালা দিয়ে সরাসরি মুক্তিদের বাড়িতে চলে আসে। বাড়িতে তখন বিয়ে উপলক্ষে অতিথিরা খাওয়া দাওয়া করছিল। শঙ্কর এবার আর খালি হাতে আসে না, এক গাদা পেট্রোল বোমা বানিয়ে নিয়ে আসে ও সেগুলোতে আগুন ধরিয়ে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে। পুরা বিয়ে বাড়িতে আগুন ধরে যায়, অতিথিরা এদিক ওদিক ছুটতে থাকে। মুক্তি দৌড়াতে বাইরে এসে শঙ্করকে থামাতে চায়, ওকে জড়িয়ে ধরে বলে, তুই এমন করিস না, তোর নামে পুলিশ কেস হয়ে যাবে আর তুই কখনোই আইএস অফিসার হতে পারবি না। শঙ্কর বলে, এসব আইএস ইউপিএস এর কোনোই ভ্যালু নেই আমার কাছে, তুই কেন আমার ফোন উঠাসনি সেটা বল। আমি বলেছিলাম না আমি যদি প্রেমে পড়ি তাহলে পুরা দিল্লি শহর জ্বালিয়ে দেব। তোর এই পার্টি আমার বিয়ের স্বপ্ন শেষ করে দিয়েছে, আমি এখন এটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেব, দেখি তুই কিভাবে আমাকে থামাস। মুক্তি শঙ্করকে বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টে ছাদে নিয়ে এসে বলে, তুই এরকম পাগলামো করিস না, গত 3 বছরের সমস্ত পরিশ্রম মাটিতে মিশে যাবে। শঙ্কর তখন বলে, অলরেডি মাটিতে মিশে গিয়েছে, তোর আর আমার মধ্যে কথা হয়েছিল, তুই কেন সেটা অমান্য করলি, সেটা আমাকে কেন জানাসনি। আজকে আমি আমার পরিশ্রমের মূল্য নিতে এসেছি। মুক্তি তখন বলে, তোকে প্রথমে বলেছিলাম আমি এটাকে কাজ হিসেবে নিচ্ছি, তুই ভালোবাসা হিসেবে নিতে পারিস। শঙ্কর জবাব দেয়, তাহলে তোর বাবা আমাকে একটা শর্ত দিয়েছিল আর আমি সেই শর্ত পূরণ করেছি, যদি ভালোই না বাসিস তাহলে বলিসনি কেন। এই শর্ত দেওয়ার আগে মুক্তি বলে, তুই না শুনতে পারিস তো, সেদিন তোর বাড়িতে আমি বলতে এসেছিলাম যে আমাদের মধ্যে এই সম্পর্ক সম্ভব না, কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখ, সামান্য বিষয়ে মানুষের উপর পেট্রোল ঢালিস, তাহলে আমার না শুনে সেদিন তুই কি করতি। আজকে আগুন দিয়ে আমার পুরা বাড়ি জ্বালিয়ে দিলি, আর যে শর্তের কথা বলছিস না, এই শর্ত তোর পুরো জীবন বদলে দিয়েছে। তোর বাবাকে জিজ্ঞেস কর, ভেদকে জিজ্ঞেস কর, তোর এই ছোট্ট ঘর থেকে আজকে তুই এই পজিশনে এসেছিস, তোর জীবন বদলে যাবে। তুই কোথা থেকে কোথায় এসেছিস নিজেও কল্পনা করতে পারবি
পারবি না। এবার শঙ্করের মাথা খারাপ হয়ে যায়, বলে তুই আমার খবরদার আমার গরিবী নিয়ে কথা বলবি না। আমার গরিব বাবাকে নিয়ে, আমার ছোট ভাঙা ঘর নিয়ে তোর যদি সমস্যা থাকে তুই আমাকে এটা বলতে পারতি, আমি আরো আগেই তোর জীবন থেকে সরে যেতাম। আমার কোনো পজিশনে পৌঁছানোর ইচ্ছে নেই, আমি শুধু তোকে ভালোবাসি আর এই ভালোবাসার জন্য এসব কিছু করেছি। শঙ্কর তখন মুক্তিকে প্রশ্ন করে, আচ্ছা তুই আমাকে একটা প্রশ্নের জবাব দে, তুই কি কখনো আমাকে ভালোবেসেছিলি? একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য? মুক্তি ঠান্ডা মাথায় উত্তর দেয়, না। শঙ্কর এটা শুনে হতাশ হয়ে মাটিতে বসে পড়ে। মুক্তি ওকে বোঝাতে থাকে, আমার আর তোর দুনিয়া সম্পূর্ণ আলাদা। আমি যে কন্ডিশনে আছি তুই কখনো বুঝবি না, আর আমিও তোর কন্ডিশন কখনোই বুঝবো না। তোর সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তুই সেটা উপভোগ কর, আমার মধ্যে ভালোবাসা খুঁজতে আসিস না। শঙ্কর তখন চুপচাপ উঠে ছাদের দরজার দিকে এগোতে থাকে। মুক্তির বাবা অলরেডি পুলিশকে ফোন দিয়ে দিয়েছিল, ওরা শঙ্করের জন্য সেখানে অপেক্ষা করছিল। দরজা খোলা মাত্রই পুলিশেরা শঙ্করের উপর বেধড়ক লাঠিপেটা করতে থাকে, ও মাটিতে পড়ে মার খেতে থাকে, কিন্তু মুক্তি কোনো প্রতিক্রিয়া জানায় না। এরপরে ওকে ধরে নিয়ে যায়। সকালে মুক্তিদের বাড়িতে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ মেরামতের কাজ চলছে। একটা রুমে যাচ্ছি, মুক্তিকে বলে, রাতের ঘটনা সম্পর্কে তুমি আমাকে বিস্তারিত খুলে বলো। মুক্তি তখন সব বলা শুরু করে। ওর মধ্যে যে উগ্রতা, যে ভয়ানক প্রেম, এটাকে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তাই বাবাকে দিয়ে ওই পরীক্ষার চ্যালেঞ্জ দিয়েছিলাম, যেন সে পরীক্ষায় ফেল করে আমাকে ভুলে যায় অথবা পরীক্ষায় পাশ করে জীবনে সফল হতে পারে। কিন্তু এর পরিণতি যে এত ভয়ানক হবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাচ্ছি বলে, আমি তোমার মনের গুড ইন্টেনশন বুঝতে পারছি, কিন্তু ওর অবস্থাও তো তোমার একটু খেয়াল করা উচিত। তোমার উচিত ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া, অন্তত পক্ষে একটু কথা বলা। কিন্তু মুক্তি বলে, তুমি ওর কন্ডিশন দেখতে পেয়েছো, পেট্রোল বোমা দিয়ে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে রাতে বলছে হয় গুলি করো, না হয় ছাদ থেকে লাফ দিয়ে একসাথে দুজন মারা যায়। এতটাই উন্মাদ সে। আমি আর এগুলো নিতে পারছি না, চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। আমি এরকম মানুষদের সাইকোলজি সম্পর্কে সব জানি। ওরা যখন পছন্দের মানুষকে বিয়ের সারিতে দেখে তখন চুপচাপ সব ভুলে যায়। এ সময় শঙ্করের বাবা চলে আসে বেনিওয়ালের কাছে সন্তানের হয়ে ক্ষমা চাইতে। বলে, স্যার, আমাদের পরিবারে প্রথম কেউ এরকম বড় পর্যায়ে গিয়েছে, তাই ওর জীবন ধ্বংস করে দিবেন না, একটু দয়া করুন। বেনিওয়াল তখন বংশ শুনে রাঘবকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। রাঘব তখন বেনিওয়ালের পা ধরে, তবে বেনিওয়াল তো এত সহজে মেনে নেওয়ার পাত্র না, তাকে বিভিন্ন রকম গালাগালি ও অপমান করতে থাকে। রাঘব তখন বলে, স্যার, এবারের মতো ওকে মাফ করে দিন। ওকে এমন দূরে পাঠিয়ে দেব যেন কখনো আপনার সামনে না আসে, আপনি কখনো ওকে দেখতে পাবেন না। বাড়িতে তখন মেরামতের জন্য অনেক লোকজন ছিল। বেনিওয়াল তখন বলে, তোমার এক ছেলের জন্য এতগুলা মানুষ পেরেশান হয়ে আছে, তাই এর একটাই সমাধান, তোমাকে উপস্থিত সবার সামনে ছেলের হয়ে ক্ষমা চাইতে হবে। রাঘবের হাতে তখন ছেলের জীবন বাঁচাতে এছাড়া আর কোনো অপশন খোলা ছিল না। সে তখন বাড়িতে উপস্থিত অতিথি, মিস্ত্রি, কাজের বুয়া সবার পা ধরে ক্ষমা চাইতে থাকে। এ সময় মুক্তি বের হয়ে আসলে সেও মুক্তির পা ধরে ক্ষমা চাইতে যায়। তখন মুক্তি ওনাকে হাত ধরে টেনে তোলেন। তখন বেনিওয়াল বলে, আমি এখনো ওর নামে কোনো এফআইআর করিনি, তাই তুমি ওকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাও, আমি যেন দ্বিতীয়বার তোমাদের চেহারা কখনো দিল্লিতে না দেখি। এরপরে রাঘব ওনার প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে আবারও ক্ষমা চেয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন ও সরাসরি থানায় চলে আসে। এসে তো ছেলের অবস্থা দেখে উনি কান্নায় ভেঙে পড়েন। পুলিশরা ওকে কি নির্দয়ভাবে পিটিয়েছে। এরপর ছেলেকে কাঁধে করে নিয়ে থানা থেকে বের হয়ে আসেন। উনি পিছনে শক্ত করে বেঁধে স্কুটি চালাতে থাকেন এবং শঙ্করের ছোটবেলার একটা গল্প শোনান। তখন তোর বয়স 6 বছর, তুই উড়োজাহাজ খুব পছন্দ করতি। সারাদিন ছাদে বসে আকাশে বিমান দেখতি আর বলতি, বাবা, আমি প্লেনে উঠতে চাই, কিন্তু আমি তো সামান্য এক চাকরি করতাম, তোকে প্লেনে ওঠানোর মতো এত টাকা আমি কোথায় পাবো? তাই অফিস থেকে আসার পর তোর চোখ বেঁধে নিয়ে সাইকেলে বসিয়ে খুব জোরে প্যাডেল করতাম, আর তুই পিছনে বসে থেকে উপভোগ করতি আর বলতি, বাবা, আরো জোরে চালাও, আরো জোরে চালাও। আমার একটা স্বপ্ন ছিল যে আমি তোকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমানে উঠবো আর দুজনে বলবো, আরো জোরে চালাও, আরো জোরে চালাও। এই বলতে বলতে উনি স্কুটির গতি বাড়িয়ে দেন, কিন্তু কন্ট্রোল করতে না পেরে বাবা ছেলে দুজনেই সিটকে রাস্তার উপরে গিয়ে পড়েন। রাস্তায় খুব বাজেভাবে মাথায় লাগায়। রাঘব সেখানেই গান হারিয়ে ফেলে।
শঙ্কর তাকে পাগলের মতো জাগানোর চেষ্টা করে, অনেক কথা বলতে থাকে। বলে যে বাবা, আজকের থেকে আমি একদম ভালো হয়ে যাব, তুমি তা বলবে তাই করব। কিন্তু বাবার কোনো উত্তর পায় না। আসলে রাঘব তো আর বেঁচে নেই, উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। শঙ্কর জোরে জোরে কাঁদতে থাকে আর বাবাকে ডাকতে থাকে। এরপরে বাবাকে শেষকৃত্য সমাপ্ত করতে গঙ্গা পারে নিয়ে আসে ও সকল প্রক্রিয়া সম্পন্ন করতে থাকে। তখনই এক আধ্যাত্মিক পুরোহিত সেখানে আসে, এসে বলে, তুই যে মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছিস, ওর নাম মুক্তি। তুই কাউকে মারিস বা নিজে মরিস, মুক্তিকে তুই কখনোই পাবি না। তোর মতো এরকম কত দেখেছি, প্রেমের ফাঁদে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে, মৃত্যুর পথে এগিয়ে গিয়েছে, কিন্তু কোনো মুক্তি পায়নি। শঙ্কর তখন বলে, আপনি আমাকে বাঁচান, আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। পুরোহিত তখন বলে, দেখ, তোর বাবা তোর প্রেমের আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে, মুক্তির পিছে যাস না, তুইও জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবি। নিজেকে এমনভাবে তৈরি কর যেন তোর ভালোবাসা তোর পায়ে এসে পড়ে, তোর কাছে প্রেম ভিক্ষা করে। এরপর শেষকৃত্য অনুষ্ঠানের বাকি পর্বগুলো শঙ্কর সমাপ্ত করে। এদিকে বেনিওয়ালের বাড়িতে তখন বিয়ের উৎসব চলছে, অতিথি দিয়ে গোটা বাড়ি ভরে গেছে, নাচ গান হচ্ছে। কিন্তু মুক্তিকে একদমই হাসি খুশি দেখায় না ও বিষণ্ণ মনে মেহেদি ও গায়ে হলুদ পড়তে থাকে। তখনই ক্ষতবিক্ষত আহত শঙ্করকে বাড়ির ভিতরে আসতে দেখে মুক্তি। ওকে দেখে তো অতিথিরা প্রচন্ড ভয় পেয়ে যায়, না জানে আজকে কত বড় কাণ্ড করে বসে। তবে শঙ্কর খুব ধীরে ধীরে মুক্তির সামনে চলে আসে ও পকেট থেকে একটা বোতল বের করে। সবাই ভাবে হয়তো ওর মধ্যে অ্যাসিড আছে আর শঙ্কর ওকে জ্বালিয়ে দিতে এসেছে, তাই অতিথিরা চিৎকার করতে থাকে। শঙ্কর তখন বোতলের মুখ খুলে মুক্তির মাথায় পানি ঢেলে দেয় আর বলে, বাবাকে সৎকার করতে গিয়েছিলাম বানারস, সেখান থেকে তোমার জন্য পবিত্র গঙ্গা পানি নিয়ে এসেছি। আর ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করেছি, তোমার যেন ছেলে হয় আর তুমি অনুভব করতে পারো যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সেও কারো না কারো ছেলে। এই বলে বাড়ি থেকে বের হয়ে আসে। মুক্তি তখন ছুটতে ছুটতে ওর নিজের ঘরে প্রবেশ করে ও মদ্যপান শুরু করে। এরপরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়, কিন্তু মুক্তি একদম নীরব ও বিষণ্ণ থাকে দেখে যাচ্ছি ওর মঙ্গল বন্ধন মুক্ত করে দেয়। মুক্তি তখন গাড়ি নিয়ে ছুটতে ছুটতে শঙ্করের বাড়িতে আসে, এসে দেখে বাড়িতে তালা মারা। শঙ্কর তখন ছাদে বসে মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করছিল। তখনই মাথার উপর দিয়ে একটা বিমান উড়ে যায়। বিমান দেখা মাত্রই ওর বাবার স্বপ্নের কথা মনে পড়ে যায় ও থেমে যায়। এরপর সোজা চলে আসে বিমান বাহিনীতে, সেখানে ট্রেনিং এর বিভিন্ন ধাপ সম্পন্ন করে অবশেষে নিজেকে একজন পাইলট হিসেবে প্রতিষ্ঠিত করে। আর অন্যদিকে পুরোহিতের দেওয়া ভবিষ্যৎবাণী মতো আসলেই মুক্তি এখন হন্যে হয়ে সর্বত্র শঙ্করকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও ওর সন্ধান খুঁজে পায় না। শঙ্করের চিন্তায় ও আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না, পুরো দস্তুর মদ্যপান শুরু করে। এদিকে ও চাকরিতে জয়েন করেছে। কিছুদিন পর হঠাৎ পেটে ব্যথা হলে ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করে দেখে সে প্রেগনেন্ট। অন্যদিকে মেয়ের এই শারীরিক ও মানসিক কন্ডিশন দেখে বেনিওয়াল স্ট্রোক করে ও প্যারালাইজড হয়ে যায়। অবশেষে মুক্তি শঙ্করের সন্ধান পেয়েছে ও সরাসরি চলে আসে। মুক্তি একটু সুস্থ হওয়ার পরে শঙ্করের এয়ারবেজে কেবিনে আসে ও বিভিন্ন আসবাবপত্র দেখতে থাকে। তখনই শঙ্কর পিছে এসে বলে, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করো না, তাড়াতাড়ি আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে বিমানে ওঠার অনুমতি প্রদান করো। মুক্তি তখন বলে, আজকে যদি বলি তোমাকে আমি সত্যি ভালোবাসি, এটাকে তুমি বিশ্বাস করবে? এটা শুনে কিছুক্ষণ চুপ থেকে শঙ্কর একটা তাচ্ছিল্যের হাসি দেয় আর বলে, তুমি নেশাগ্রস্ত হয়ে আছো মুক্তি। মুক্তি তখন বলে, শোনো, আমি পেট্রোল খেয়েছি তবুও মরিনি, তোমার প্রেমে জ্বলে পুড়ে কত কিছু দিয়ে মরার চেষ্টা করেছি, কিন্তু আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র তোমার সাথে দেখা হবে এই জন্য। শঙ্কর বলে, তুমি মরো কি বাঁচো এটা আমার দেখার বিষয় না, তুমি শুধু আমাকে পেপারে সাইন করে দাও। কিন্তু মুক্তি বলে, তোকে দেওয়ার মতো আপাতত আমার কিছুই নেই, তবুও কাগজে সাইন করা বাদে তুমি যা চাইবে আমি তোমাকে সব দিতে প্রস্তুত। শঙ্কর রেগে গিয়ে বলে, ভালোবাসা, ইমোশন এসবের চক্করে আমি আর নেই, আমি এখন লড়াইয়ের মোডে আছি, আমাকে যুদ্ধে যেতে হবে। একটা সাইন দিলে তোর কি ক্ষতি হয়ে যাবে? মুক্তি তখন বলে, আমি সাইন দিলে তুই চিরতরে হারিয়ে যাবি, তুই বিমানে উঠলে আর কখনোই জীবিত ফিরে আসতে পারবি না। শঙ্কর তখন বলে, এভাবে বেঁচে থেকে লাভটা কি? মরে যাওয়ার উদ্দেশ্যেই তো আমি জীবিত আছি। তখন মুক্তি উত্তর দেয়, আর তুই জীবিত আছিস বলেই আমি মরতে পারছি না। আমাকে দেখ কি অবস্থা, নাক মুখ দিয়ে রক্ত আসে, ঠিক মতো দাঁড়াতে পারছি না, আমি 9 মাসের প্রেগনেন্ট, কোমর ঝোলানো আমার জন্য নিষেধ, তবুও তোর পায়ে পড়ে বলছি তুই যাস না, তোকে আমি হারাতে চাই না। শঙ্কর
তখন ওকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলে, তোর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশ আমাকে এমন মারা মেরেছিল, শরীরের কয়েকটা হাড় ভেঙে গিয়েছিল, প্রস্রাবের সাথে রক্ত আসতো। আমিও তোর পায়ে পড়ে বলছি আমাকে মাফ করে দে। তোর সাথে এই প্রেম খেলায় আমি আর পারছি না, আমার মুক্তি চাই। আমাকে এখন শুধু লড়তে হবে, দেশের জন্য যুদ্ধ করতে হবে। এখন আমাকে পেপার সাইন করে দে। মুক্তি তখন বলে, আমি জানি তোকে কখনোই পাবো না, এজন্য তোর ভালোবাসা চাইতে আসিনি বা তোর কাছে ক্ষমাও চাইতে আসিনি। আমি শুধু তোর কাছে একটা জিনিস চাই, তুই যেন আমার সন্তানকে দেখে রাখিস। তখন দেখা যায় মুক্তির প্রসব বেদনা আসে ও ফ্লোর রক্তে ভেসে যায়। এটা দেখে শঙ্কর অনেক ভয় পেয়ে যায়। ও তখন দ্রুত বেগে মুক্তিকে কোলে নিয়ে হাসপাতালে চলে আসে। শঙ্করের ডাকাডাকিতে ডাক্তাররা দ্রুত ওর কাছে আসলে মুক্তির হাত ধরে বলে, শঙ্কর দ্বারা আমার হাতে বেশি সময় নেই, তোকে কিছু কথা বলার আছে। শঙ্কর বলে, পেটে সন্তান থাকা অবস্থায় অ্যালকোহল গ্রহণ করলে সন্তানের ক্ষতি হয়, এটা জানার পরেও তুই কেন এটা করেছিস? মুক্তি উত্তর দেয়, সন্তান আমার পেটে থাকলেও আমি জানি ও তোর মতো হয়েছে, তোর মতোই মেন্টালি স্ট্রং, ওর কিছুই হবে না। তুই হারিয়ে যাওয়ার পর তোর চিন্তায় অনেক এলোমেলো হয়েছিলাম, তখন বাবার অনুরোধে যাচ্ছিকে বিয়ে করেছিলাম। ও আমার সকল কন্ডিশন জানতো। ও চেয়েছিল আমি যেন বাচ্চাটা না রেখি, কেননা আমি সেটা হতে দেইনি, তোর জন্যই ওকে বাঁচিয়ে রেখেছি। যাচ্ছে এখন পাকিস্তান সীমান্তে যুদ্ধ জাহাজে আছে, ওর ফিরে আসার সম্ভাবনা কম। আর ও যদি ফিরে না আসে তাহলে আমার সন্তানের কি হবে, ওকে কে দেখবে, একা কিভাবে মানুষ হবে? ঈশ্বর তোর কথা শুনেছে, আমার একটা ছেলে হবে আর এটাকে দেখে রাখার দায়িত্ব তোর। শঙ্কর বলে, আমি নিজেকেই দেখে রাখতে পারি না, আর তোর সন্তানকে আমি কিভাবে দেখে রাখবো? আমি তো একটা নর্দমার কিট। মুক্তি উত্তর দেয়, এই নর্দমার কিটকেই আমি দেশের সেরা পাইলট হতে দেখেছি, তাই তুই আমার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে পারবি। শঙ্কর বলে, তোর প্রেমে হেরে গিয়েছি তার মানে এই না যে আমি একজন কাপুরুষ। আমি কথা দিচ্ছি তোর সন্তানকে আমি একা বড় হতে দেব না, তাই তুই পেপারে সাইন কর, কথা দিচ্ছি আমি যুদ্ধ জয় করে ফিরে আসব। মুক্তি তখন অনিচ্ছা সত্ত্বেও শঙ্করের পেপারে সাইন করে ওকে ক্লিয়ারেন্স দিয়ে দেয়। এদিকে সীমান্তে তখন ভয়াবহ অবস্থা, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন আক্রমণ করেছে। কমান্ডারের এখন সকল পাইলটকে প্রয়োজন, তাই অনেক চিন্তিত ছিলেন। শঙ্কর তখন ওনার হাতে ক্লিয়ারেন্স পেপার দিয়ে ফাইটার প্লেনে উঠে যুদ্ধ যাত্রা করে। আর অন্যদিকে মুক্তি তখন হাসপাতাল বেডে প্রসব বেদনায় কাতরাচ্ছে। শঙ্কর ফাইটার প্লেন চালিয়ে দিয়ে মিসাইল মেরে দুটা যুদ্ধ জাহাজ ধ্বংস করে দেয়, আর বাকি থাকে দুইটা। ওদের শেষ করলেই যুদ্ধ শেষ। কিন্তু পিছন থেকে একটা শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ ওকে গুলি চালায় ও বিমান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিমানের কন্ডিশন দেখে হেডকোয়ার্টার থেকে শঙ্করকে দ্রুত আসতে বলে, কিন্তু শঙ্কর তো অনর, সে হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করে ইউটার্ন নিয়ে আরো একটা যুদ্ধ জাহাজ ধ্বংস করে দেয়। এবার বাকি থাকে একটা। হেডকোয়ার্টার থেকে বারবার তাকে অনুরোধ করা হয়, কিন্তু শঙ্কর তখন প্রায় বিধ্বস্ত যুদ্ধ জাহাজ নিয়েই ওর উপর ধাওয়া করে। শত্রু জাহাজ থেকে একের পর এক মিসাইল ছুড়ে মারা হতে থাকে, কিন্তু শঙ্কর সেগুলোকে পাশ কাটিয়ে ওর যুদ্ধ বিমান নিয়ে ওই জাহাজের উপরে আছড়ে পড়ে ও একসঙ্গে প্লেন ও জাহাজ ধ্বংস হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে তখন দেখানো হয় শঙ্কর যখন মুক্তির কাছ থেকে বিদায় নিচ্ছিল, তখন বলে, আমি যদি ফিরেও নাও আসি তাহলে তোর সন্তানের বাবা ফিরে আসবে। আরো অনেক দিন তোর প্রেমে জ্বলে পুড়ে সারখার হওয়ার ইচ্ছা আমার ছিল। ঈশ্বরের চাওয়া ছিল এটুকুই, আমি একদিন ফিরে আসব তোর সন্তানের মধ্যে, তার চেহারা নিয়ে নয়, তবে তোর ছেলের মন মানসিকতা হবে আমার মতোই। একই সময় মুক্তিও একটা সন্তানের জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবেই শেষ হয় ধানুষ ও কৃতি সেনন অভিনীত এবছরের সবচেয়ে সেরা অ্যাকশন ও রোমান্টিক মুভি তেরে ইশক মে। তো গাইজ, কেমন লাগলো তেরে ইশক মে সিনেমার এক্সপ্লেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আলবিদা।